আহ, এই অনুষ্ঠানে আমাদের সেশনে এবং একই সাথে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, যদি কারো অসুবিধা হয় আপনারা আনমিউট করে জানাতে পারেন। আজকে আপনাদের সবার সাথে একত্রিত হয়েছে, আজকে আমাদের সেশন হচ্ছে হাউ টু ক্র্যাক মেডিসিন মিড টার্ম। এবং আপনারা যারা রেগুলার ব্যাচে আছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা, আসলে হাউ টু ক্র্যাক মিড টার্ম মেডিসিন এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাদের সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে মিড টার্ম সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে। আসলে মিড টার্মটা কি, হোয়াট ইজ মিড টার্ম? আমরা ইতোমধ্যে যারা এক্সপ্রেস পার্ট ওয়ান পাশ করে আসছি 2 বছর আগে, এবং 2 বছর আমরা কোর মেডিকেল ট্রেনিং করলাম। 2 বছর কোর মেডিকেল ট্রেনিং, দ্যাট ইজ সিএমটি, কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে এই টোটাল 5 বছরের যে জার্নিটা আমাদের বিসিপিএস এর, আমাদের 5 বছরের যে কোর্স এফসিপিএস, তার এই প্রথম 2 বছর সিএমটি ট্রেনিং, দ্যাট ইজ 4টা সেশন শেষ হয়ে গেলে আমাদেরকে একটা মাঝামাঝি পরীক্ষায় বসতে হয় এবং পাশ করে আসতে হয় পরবর্তী ট্রেনিং কন্টিনিউ করার জন্য। এটাকেই বলি আমরা আমাদের মিড টার্ম পরীক্ষা। এই মিড টার্ম পরীক্ষা পাশ করার পরেই আপনি ইন্টারনাল মেডিসিন বা মাদার সাবজেক্টে থেকে পরবর্তী আপনার এসএসটি শুরু হবে, অথবা আপনি যদি ব্রাঞ্চে শিফট পরীক্ষা দিয়ে থাকে আপনি ব্রাঞ্চে চলে যাবেন, যেটা ব্রাঞ্চে শিফট করা হয়। অথবা কেউ যদি 22-20-এর পরে যারা আছেন, যে সাবজেক্ট চেঞ্জ করা যাবে এমন সেশন থেকে যারা আছেন, তারা চাইলে চেঞ্জও করতে পারবেন, অথবা চাইলে মানে ইয়াদব থেকে যেতে পারবেন মাদার সাবজেক্টে। তো আলটিমেটলি মূল কথা হচ্ছে আমাদের মিড টার্মের পরবর্তী, মানে আমাদের এফসিপিএস পার্ট ওয়ানের পরবর্তী স্টেপস হচ্ছে মিড টার্ম, এবং মিড টার্ম পাস না করা পর্যন্ত আপনি কিন্তু পরবর্তী ট্রেনিং এ আগাতে পারবেন না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় অবস্টাকল। তো এই মিড টার্মটাকে কিভাবে আমরা ভাঙতে পারি, কিভাবে আমরা এটাকে পাস করতে পারি, কিভাবে উতরে উঠতে পারি, এটার উদ্দেশ্যেই আজকের এই সেশন। এখন প্রশ্ন আসে যে মিড টার্ম মেডিসিনটাকে এত ক্র্যাক করার জন্য এত আয়োজন কেন? কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে, আপনারা ইতোমধ্যেই যারা মোটামুটি ভাবে একটু চোখ কান খোলা রাখেন জানেন যে বিসিপিএস কিন্তু দিনকে দিন অনেক বেশি অর্গানাইজড হচ্ছে, অনেক বেশি স্ট্রাকচার্ড হচ্ছে, অনেক বেশি আহ, কঠিন থেকে কঠিনতর প্রশ্ন হচ্ছে। সুতরাং আপনি যদি 2021 সালের বা 22 সালের মিড টার্মের কোশ্চেন দেখেন, সেটার সাথে 2025-এর লাস্ট সেশনের কোশ্চেন গুলা বা জানুয়ারি সেশনের কোশ্চেনটার কিন্তু একটা বিশাল পার্থক্য আছে, বিশাল তফাৎ আছে। তো এই যে ডিফারেন্সটা, এটা আপনাদেরকে বুঝতে হবে যে ডে বাই ডে কিন্তু পরীক্ষা কঠিন হচ্ছে। তো যারা পরবর্তীতে আমাদের নেক্সট সেশন অথবা যারা আরো পরে পরীক্ষা দিবেন, যারা বিশেষ করে যারা জুলাই 2026 জুলাইতে পরীক্ষা দিবেন, তাদের জন্যই আজকের এই সেশনটা খুব বেশি হেল্পফুল হবে। কারণ আসলে যারা আরো পরে পরীক্ষা দিবেন তারা তো অনেক পরে দিবেন, তো বেশি পরের আগে করে ফেললে আসলে ওটা মনেও থাকবে না, বা হচ্ছে আপনারা অত গুরুত্ব সহকারে দেখবেন না। বিশেষ করে যারা জাস্ট নেক্সট সেশনে পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকের এই সেশনটা আমার মনে হয় খুব হেল্পফুল হবে। কারণ প্রথম কথা, আপনি যখনই বিসিপিএস এর একটা পরীক্ষা অ্যাটেন্ড করবেন, হোয়াট এভার, শুধু বিসিপিএস না, আপনি যে কোনো পরীক্ষা যখন দিতে যাবেন আপনাকে কিন্তু সেটার স্ট্র্যাটেজি গেইন করতে হবে, যে এই পরীক্ষাতে আমাকে কি আসে, কি পড়তে হবে, কন্টেন্ট কি, কোত্থেকে কি, কতটুকু করতে হবে, কোন বই লাগবে। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনার গুছানো থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার পড়াটা খুব একটা ক্লামজি হবে না। আর আপনার যদি গোছানো না থাকে, কোত্থেকে পড়বো, কি পড়বো না পড়বো, আমার সিলেবাস জানি না, তখন দেখবেন যে পড়াটা খুব ক্লামজি, এবং আপনি মাঝপথে খেয়ে হারাই ফেলবেন এবং আপনার মানে পড়ার স্পৃহাটাও চলে যাবে। তো আজকের সেই উদ্দেশ্যে আমাদের এখানে আমাদের আজকের সেশনটা যে হাউ টু ক্র্যাক মেডিসিন মিড টার্ম। তো মিড টার্মে আমরা জানলাম যে মিড টার্ম আমরা দিতে পারবো যাদের 2 বছর সিএমটি হয়ে যাবে। এখন মিড টার্মের জন্য আমাদের আসলে কি করণীয়? প্রথম কথা, আপনাকে সিলেবাস সম্বন্ধে জানতে হবে, আপনাকে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানতে হবে, এবং কন্টেন্ট সম্বন্ধে জানতে হবে, কি কি বই আমাকে পড়তে হবে, কভার করতে হবে। তাহলে আপনি একটা আইডিয়া পাবেন, এবং আপনাকে ওইভাবেই আপনাকে এখন থেকে কিন্তু প্রিপেয়ার্ড হতে হবে। রিপিট, আপনারা যারা জুলাই 26-এ পরীক্ষা দিবেন তাদের হাতে কিন্তু আসলে অনেক সময় আছে তা না, আবার একেবারে কম সময়ও না। সুতরাং আপনি যেহেতু ডিউটি করেন, এবং আমরা এখন ডিউটি করি, আমাদের ফ্যামিলি টাইম আছে, আমাদের অনেকের এক্সট্রা কাজ থাকে, তো সবকিছু মিলে আসলে এখানে পড়াশোনাটা আমাদের জন্য এখন অনেক টাফ। যতটা আপনি পার্ট ওয়ানে করতে পারতেন, পার্ট ওয়ান পরীক্ষার সময় আপনি সবকিছু ফেলে টেলে বাসায় বসে 17 ঘন্টা পড়তে পারতেন, এখন অনেক সময় দেখা যায় চাইলেও আসলে পসিবল হবে না। তো আমরা এই জন্যই আজকে আলোচনাটা বসছি, আমরা এখানে আলোচনা ডিসকাশন করবো, আমরা জাস্ট একটু কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, প্রথমেই যেটা বলি যে আমাদের পার্ট মানে মিড টার্মটাকে আসলে খুব একটা সোজা কিনা আমরা একটু দেখি। আমরা জাস্ট লাস্ট সেশনের অ্যানালাইসিসটা আপনাদের যদি দেখাই, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনে জাস্ট খেয়াল করেন সবাই। গত সেশনে টোটাল পরীক্ষার্থী ছিল 454 জন। রিটেন পাস করেছে তার মধ্যে 50%, 274 জন। এবং সেই 274 থেকে অসপি এবং অস্কিতে গেছে উম, পরীক্ষা দিতে, এবং সেখান থেকে পাস করে আসছে 162। তার মানে 454 জন, অ্যাপ্রক্সিমেটলি 450 পরীক্ষার্থী থেকে অ্যারাউন্ড
150+ আর কি পাশ করেছে, সুতরাং পাস রেট কিন্তু 35%। তো এই যে পাস রেট, এটা কিন্তু আসলে খুব একটা সহজ আমাদের বলার সুযোগ নাই, এবং আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করলেও দেখবেন যে বিসিবিএস এর কোশ্চেন কিন্তু আগের মতন আর মানে ইজি নাই। মিড টার্মকে যেভাবে নেগলেক্ট বা করা হতো বা খুব ইজি মনে করা হতো যে মিড টার্ম মধ্যে বসলেই পাস হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু আসলে এতটা সোজা না। আর সোজা না হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে কন্টেন্ট অনেক বেশি, আমাদের এখানে অনেক কিছু কভার করতে হয়। পারবো না আমরা যেহেতু শুধুমাত্র এসবিএ কভার করলেই হয়ে যেত বা এমসিকিউ, এখানে কিন্তু আমাদেরকে রিটেন, এসবিএ এবং একই সাথে অসপি কভার করতে হবে, যেটা হচ্ছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং। অসপি এবং অসকি মোস্ট চ্যালেঞ্জিং পার্ট ইন মিড টার্ম। তো সবার আগে যেটা আপনাকে প্রথম যে পরীক্ষা আপনি দিবেন, তার মানে আমরা 3টা ভাগে ভাগ করব। আমাদের প্রথম দিনের পরীক্ষা হয় এসবিএ, তার মানে আমাকে এসবিএ হবে ডে 1-এ। ডে 1-এ আপনি পরীক্ষা দিবেন এসবিএ, এবং এসবিএ থাকবে 50টা। এক একটা এসবিএ তে 2 নাম্বার করে থাকবে, এবং টোটাল আপনার নাম্বার হচ্ছে 100। এবং পরের দিন ডে 1 চলে গেল, আপনি এসবিএ তে বাসায় চলে আসবেন। পরের দিন আপনার হবে রিটেন পরীক্ষা, দ্যাট ইজ এসএকিউ। এসএকিউ তে টোটাল 20টা করে কোশ্চেন থাকবে, দ্যাট মিনস আপনাকে টোটাল 4টা গ্রুপ দিবে, গ্রুপ এ, বি, সি, ডি। প্রতিটা গ্রুপে 5টা করে কোশ্চেন, তার মানে 4 × 5 = 20। এই 20টা কোশ্চেনে 5 নাম্বার করে থাকবে, টোটাল মার্কস 100। এখন এই যে ডে 1-এ পরীক্ষা দিলেন এসবিএ এবং ডে 2-তে পরীক্ষা দিলেন এসএকিউ, এই 200-তে আপনার পাস হচ্ছে 60%। এখানে একটা সুবিধা, আপনাকে মানে এই টোটাল 200-র মধ্যে আপনাকে 120 ক্যারি করতে হবে, 60-60 করে। মানে এখন আপনি 60-80 করেন বা হচ্ছে আপনি মানে 80-40 করেন, হোয়াট এভার, আপনাকে 60%-এ পাস করতে হবে। রিটেনের রেজাল্ট দেওয়ার পরে আপনাকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আসলে অসপি দিতে পারবেন কি পারবেন না। তার মানে রিটেনের পরে আপনাকে একটা রেজাল্ট দিবে যে আপনি ইলিজিবল ফর অসপি। এখন সেই পরীক্ষার রেজাল্টটা কবে দেয়? ইউজুয়ালি রিটেন পরীক্ষা হওয়ার সপ্তাহখানেক পরে দেয়। দেখা যায় যে রিটেনের পরে আপনাকে হয়তো বা 10 থেকে 11 দিন সময় দিবে অসপির জন্য, এরপরে আপনার অসপি পরীক্ষার ডেট থাকে। কিন্তু রেজাল্টটা দিবে আপনাকে পরীক্ষার 3 দিন বা সর্বোচ্চ 4 দিন আগে, সর্বোচ্চ 4 দিন, এর আগে সাধারণত আসে না। ইভেন এমনও হয়েছে 2 দিন আগে রেজাল্ট আসে। তার মানে কেউ যদি আমরা চিন্তা করি যে আমরা রিটেন এখন শুধু সামনের জুলাইতে পরীক্ষা দিব, আমি এসবিএ এবং রিটেনটাই পড়তে থাকি, রিটেনের পরে দিয়ে যদি পাশ করি তখন আমি অসপি পড়বো, তাহলে আপনাদের জন্য জাস্ট বলে রাখা যে আপনি 2 থেকে 4 দিনের মধ্যে এই টোটাল অসপি এবং অসকি কভার করা কোয়াইট ইম্পসিবল। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধুমাত্র 4 দিনের মধ্যে যদি কেউ চিন্তা করে যে আমি অসপি রেডি করবো, এটা হবে না, কখনোই সম্ভব না, কারণ অসপি কন্টেন্ট ভীষণ মানে হিউজ কন্টেন্ট, এবং অসকি অনেক কঠিন। এবার আসেন, যদি আপনি রিটেনে পাশ করেন তারপর আপনি এলিজিবল হন, এর 1 থেকে 2 সপ্তাহ পরে যদি আমরা বললাম যে পরীক্ষা আপনি এলিজিবল হয়েছেন, এবার আপনি অসপি পরীক্ষা দিবেন। সেখানে একদিনে ইউজুয়ালি পরীক্ষাটা হয়ে থাকে, এবং অসপি এবং অসকি 2 ভাগে ভাগ হয়। প্রথমত আপনি অসপি দিবেন, অসপি থাকবে আমাদের 10টা স্টেশন, যেমন আমরা ছোটবেলায় অসপি দিতাম ঠিক সেরকম ভাবেই অসপি হবে। আপনার 10টা স্টেশন থাকবে, 5 নাম্বার করে, মাঝে রেস্ট স্টেশন থাকবে, এবং বিসিপিএস এ খুব সুন্দর করে আলাদা করে ঘরের মতন ছোট ছোট বক্স বক্স করা থাকে। আপনি ঢুকবেন, কারোর সাথে কোনো কমিউনিকেশন নাই, আপনি পরীক্ষা দিয়ে জাস্ট স্টেশন চেঞ্জ করে দিবেন, বেল দিলেন। ঠিক একইভাবে 10টা স্টেশন থাকবে, যেরকম আমরা আগে দিতাম 50 নাম্বার। এবং অসপি শেষ হয়ে গেলে পরের ধাপ হচ্ছে অসকি। অসকিতে থাকবে আপনার 5টা স্টেশন। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম, অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল। এখানে আপনার থাকবে কি, 2টা হিস্ট্রি টেকিং থাকবে, এবং 2টা এক্সামিনেশন বা শর্ট কেস যেটাকে আমরা বলি সেটা শর্ট কেস থাকবে, এবং একটা লং কোশ্চেন অথবা আইওবি থাকবে। এখন এই জিনিসগুলো আরো বেশি ইলাবোরেট হবে আপনারা যখন রেগুলার ব্যাচে ক্লাসে চলে আসবেন, আপনারা আরো বেশি জানবেন যে কোনটা কি ক্লাসে আলোচনার সময় আরো চলে আসবে। তো এই হচ্ছে আমাদের মূলত এক্সাম কম্পোনেন্ট। হ্যাঁ, টোটাল তাহলে আমাদেরকে এখানে দেখেন আপনারা যে এসবিএ কভার করতে হচ্ছে, এসএকিউ কভার করতে হচ্ছে, অসপি এবং অসকি। তাহলে অসপি এর জন্য আপনাকে যেমন অসপির জন্য আপনাকে মানে ডিটেলস পড়াশোনা করতে হবে, এবং খুব দ্রুত ডায়াগনোসিস করতে হবে, খুব মানে শার্প হইতে হবে, আপনাকে 5 মিনিটের মধ্যে আপনাকে লিখে আসতে হবে। আবার অসপিতে আপনার হিস্ট্রিতে কাউন্সিলিং থাকবে, একটা প্রসিডিউর সেশন থাকবে। এদিকে অসকিতে আপনার ক্লিনিক্যালিটা, এখানে আপনাকে হিস্ট্রি নেওয়া, পেশেন্ট স্যারের সামনে বসে আপনি রোগীর হিস্ট্রি নেবেন। দ্যাট ইজ, এটা হচ্ছে ওয়ান মানে ফরম্যাট অফ লং কেস, কিছুটা লং কেসের একটা ফ্লেভার স্যার এখানে দেখতে চায়, যার কারণে আপনি স্যারের সামনে বসে যখন হিস্ট্রি নেবেন, তখনই আপনার স্যার বুঝবে যে আপনি আর কি কি দিদি চিন্তা করলেন, বা আপনি কি জিজ্ঞেস করলেন না, আপনি কোন দিকে যাচ্ছেন ডায়াগনোসিসটা, সেটা স্যার অ্যাসেস করতে পারবে। এরপরে থাকবে আপনার লং কোশ্চেন, এবং একই সাথে থাকবে আপনার হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। তো ক্লিনিক্যালে গিয়ে ওখানে তো দেখা যায় যে শর্ট কেস থাকে ইউজুয়ালি, এখানে আমাদের লং কেস নাই, শর্ট কেসের মতনই। তো আপনাকে এক্সামিনেশন করতে হবে। এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালি অরিজিনাল পেশেন্ট বসানো হয় নাই, বাট এই সেশন থেকে বোঝা যাবে যে
আহ, এটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে যে পেশেন্ট দিবে কি দিবে না, এটা দিতেও পারে, সুতরাং এটা আসলে আনসার্টেন। তো ওই হিসেবে দেখেন আমরা সেই পার্টনে শুধুমাত্র এসবিএ পড়তাম, আর আজকে আমরা এসবিএ, এসএকিউ, অসপি, অস্কি, তার মানে পড়ার কন্টেন্ট কিন্তু অনেক বেশি। সুতরাং আপনারা যদি শুরু থেকেই, আপনাদের জন্য যারা রেগুলার ব্যাচে আছেন, আমার অ্যাডভাইস থাকবে এবং রিকোয়েস্ট থাকবে যে শুরু থেকেই আপনাকে সাইমালটেনিয়াস প্রিপারেশন নিতে হবে। কথাটা হচ্ছে সাইমালটেনিয়াস। সুতরাং কেউ যদি চিন্তা করে যে না আমি শুধুমাত্র রিটেন পড়বো, আমি এসবিএ পড়বো, এর মধ্যে যা রিটেন কাভার হয়, অথবা আমি শুধু রিটেন পড়বো এর মধ্যে যা এসবিএ কাভার হয়, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। আপনাকে কিন্তু সেগমেন্টে ইন্ডিভিজুয়ালি পাস করে আসতে হবে, মানে এসবি এবং এসসিকিউ তে পাস করে আসতে হবে, এবং আলাদা করে পরবর্তীতে অস্পি এবং অস্কিতে পাস করতে হবে। সুতরাং কন্টেন্ট অনেক। সো হোয়াট উইল ইউ ডু নেক্সট? তাহলে এখন আমরা কি করব? এখন যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে প্রপার কোর মেডিকেল যে ট্রেনিং আমরা যেটা এতদিন করেছি, সুতরাং আমাদেরকে, আমরা যেটা করি সেটাই করব, যেরকম আমরা রোগী টুগী দেখি সেটাই দেখবো। তবে চেষ্টা করতে হবে যে যেই কেসগুলো আমরা ক্লিনিক্যালি ওয়ার্ডে পাই এবং আমার ডিভিশনেও আছে এবং আমাদের পরীক্ষায়ও আসে, সুতরাং সেই কেসগুলো খুব ভালো করে পড়তে হবে। একই সাথে আপনি যখন রোগী দেখে বাসায় বসে ওই টপিকটা পড়ে ফেলবেন ক্লাসের সাথে সাথে, আপনার দুইটা লাভ হবে। এক নাম্বার আপনার পরীক্ষার প্রিপারেশনটাও হবে, দুই নাম্বার ওইখান থেকে যখন আপনি সাজেশনের বসে হিস্ট্রি নেবেন আপনার হেজিটেশন হবে না, এবং আপনার প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো আপনি এটা ইজিলি অ্যান্সার করতে পারবেন, আপনার কনফিডেন্সটা ভালো থাকবে, আর পেশেন্ট ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল এজ থাকবে। এর বাইরে আপনারা যেটা চেষ্টা করবেন, গ্র্যান্ড রাউন্ড, জার্নাল এবং সিএমই গুলো অ্যাটেন্ড করা, অথবা অ্যাটলিস্ট তার ইনফরমেশন গুলো যেন আপনার কাছে থাকে। কারণ বিসিবিসি কিন্তু সবসময় হয় যে রিসেন্ট সেশনে যে জিনিসগুলো নিয়ে খুব আলোচনা হয়, খুব বেশি সিএমই হয়, খুব বেশি প্রোগ্রাম হয়, এগুলো কিন্তু স্যারদের মাথায় থাকে। সুতরাং কোথাও না কোথাও হয় এসবিএ তে অথবা রিটেনে কোথাও না কোথাও কোশ্চেন ব্যাপারগুলো থাকে। সেজন্য একটু জাস্ট টাচে থাকা, যে রিসেন্ট আপডেটেড ব্যাপারগুলো যেন আপনারা একটু মাথায় রাখেন। বিশেষ করে যে যার, বিশেষ করে ঢাকা মেডিকেলে যে গ্র্যান্ড রাউন্ড গুলো হয় অথবা জার্নাল গুলো হয় বারবার, হ্যাঁ, এই জায়গাগুলা, সেটা যে কোনো জায়গায় কালেক্ট করার চেষ্টা করবেন। আর স্টেপ ওয়াইজ প্রিপারেশন ফর মিড টার্ম, এই স্টেপ ওয়াইজ মানে কি আপনাকে ধাপে ধাপে সবগুলা জিনিস কভার করতে হবে। এবার আসি আমাদের স্টাডি ম্যাটেরিয়াল গুলা কি লাগবে। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল গুলা কি লাগবে, তাহলে আসলে কি, যেটা আসল মূল কথা যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে প্রিপারেশনটা হবে আপনার সাইমালটেনিয়াস, আমি যাবো ওইদিকে। আচ্ছা, তাহলে আমি একটু বলে নেই যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আমাদের কি কি লাগবে। প্রথম কথা, ডেভিডসন। প্লিজ, বাজারে বিভিন্ন ধরনের বই আপনাদেরকে আকৃষ্ট করবে। পরীক্ষার আগে যেটা হয়, আমার খুব হয়, আমি জানি না আপনাদের হয় কিনা, পরীক্ষার আগে আমার নতুন বই পড়তে খুব ইচ্ছা করে, মনে হয় এই বই বের হয়েছে, ওটা একটু কিনি, ওইটাও একটু কিনি, দেখি না কি আছে, একটু ভাল লাগে। কিন্তু ডেভিডসনের বাইরে আপনার কিচ্ছু পড়ার দরকার নাই। ডেভিডসন। কি লাগবে আমরা বলে দিব, যেহেতু আপনার রেগুলার ব্যাচে আছেন, এক্সট্রা কোনো কিছু লাগলে সেটা আমরাই আপনাকে কনভে করব। ডেভিডসন লাগবে। দুই নাম্বার হচ্ছে ন্যাশনাল গাইডলাইন গুলো আপনাকে কালেক্ট করতে হবে। এটার জন্য আমাদের, আপনার ইন্টারনেট পেরেশানি কিছু নাই, আপনাকে এখান থেকে শীট আপনাকে নিয়ে নিতে হবে, এবং ন্যাশনাল গাইডলাইনের উপর আলাদা করে আমাদের ক্লাস থাকবে, সুতরাং এটা নিয়ে ভয় হওয়ার কিছু নাই, এটা আমরা কভার করে দিই। সো গাইডলাইন পড়তে হবে, রিসেন্ট আপডেটেড গাইডলাইন গুলা, ডেভিডসন অবশ্যই থাকতে হবে, এবং অসপি বই, জলিল স্যারের অসপি বই, এই যে দুইটা বইয়ের ছবি দেখতে পাচ্ছেন, এই দুইটা বই আপনার অ্যাকচুয়ালি মেইন বই আপনার পড়ার টেবিলে থাকবে, এই দুইটাই আপনার মেইন বই। এই দুইটা আপনাকে মেইনলি রাখতে হবে। আপনি যদি বলেন যে কিচ্ছু বই আমি কিনতে পারবো না, আমার কিচ্ছু বই নাই, এই দুইটা বই, ডেভিডসন আর জলিল স্যারের বই। এখন আমি যদি বলি যে জলিল স্যারের বইটা আমি রিটেনের সাথেই কেন বললাম যে আমাকে ডেভিডসনের সাথেই জলিল স্যারের বইটা পড়তে হবে, এইটার কারণ হচ্ছে জলিল স্যারের বইয়ে যেই প্রশ্নগুলো আছে, এই প্যাটার্নটা আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের রিটেনের যে এসএ কিউ প্যাটার্নটা কিন্তু সিমিলার। এসএ কিউতে দেখবেন শর্ট অ্যান্সার কোশ্চেন, তার মানে আমাকে কিন্তু ইলাবোরেটলি লিখতে হচ্ছে না, আমাকে ছোট ছোট জিনিসের স্পেসিফিক অ্যান্সার করতে হচ্ছে। জলিল স্যারের বইটা যখন আপনি, ফর এক্সাম্পল, আপনি রেসপিরেটরি সিস্টেমটা পড়ে ফেললেন, বা ধরেন আপনি রিমোটোলজি চ্যাপ্টারটা পড়ে ফেললেন, ডেভিডসনটা পড়ার পরে যদি আপনি জলিল স্যারের বইয়ের রিমোটোলজি অসপি গুলা সলভ করে ফেলেন, দেখবেন যে আপনার একটা আইডিয়া চলে আসবে যে স্পেসিফিক ভাবে প্রশ্নটা করলে আমি কিভাবে অ্যান্সারটা লিখবো, বা অনেক অনেক অ্যান্সার ডিরেক্টলি বইয়ে নাই, কিন্তু জলিল স্যারের বইতে খুব সুন্দর করে গুছায় লেখা আছে। তো এই জিনিসের জন্য জলিল স্যারের বইটা লাগবে, এক নাম্বার। দুই নাম্বার, আপনার রিটেনে হেল্প করছে। দুই নাম্বার কারণ হচ্ছে, আমি ওই যে বললাম শুরুতেই যে আপনার যখন অসপির আগে যখন আপনার রেজাল্টটা আসবে যে আপনি পাশ করে গেছেন, তখন কিন্তু আপনি জলিল স্যারের বইয়ে মিনিমাম 500+ আপনার অসপি আছে। 3 দিন 4 দিনে, ইভেন দো আমি যদি বলি যে রিটেনের পরপর যে 10 দিন সময় দিচ্ছে বা 7 দিন সময় দিচ্ছে, ওই সময় আপনি শেষ করতে পারবেন না, এটা ইম্পসিবল। কারণ তখন আপনার প্র্যাকটিস, এক্সামিনেশন, তখন আপনার হিস্ট্রি, কাউন্সিলিং, প্রসিডিওর, হ্যাঁ, আপনার এই মানে বিভিন্ন যে অস্পির যে বাকি কম্পোনেন্ট গুলো, এগুলো প্র্যাকটিস করা, দেখা, এগুলো থাকবে। সুতরাং জলিল স্যারের বই তখন আপনি পড়ে শেষ করতে পারবেন না।
অবশ্যই রিটেন অ্যাপিয়ার করার আগে মিনিমাম জলিল স্যারের বইটা মিনিমাম 2বার আপনাকে শেষ করতে হবে। একবার চ্যাপ্টারের সাথে সাথে পড়ে যাওয়া, আর একবার হচ্ছে নিজে নিজে রিভিশন পারপাসে, যে আমি তো পড়েছি একবার, এখন আমি একটু দেখি যে এখান থেকে আর আমি কিছু পারি কিনা, বা একটু র্যান্ডমলি প্র্যাকটিস করা। সুতরাং জলিল স্যারের বই এবং ডেভিডসন এটা হচ্ছে মাস্ট ম্যাটেরিয়ালস। এখন আসেন হাউ টু প্রিপেয়ার অসপি অ্যান্ড অসকি এক্সাম। আমরা রিটেন এবং এসবিটা নিয়ে বললাম। আচ্ছা, এসবি এর ব্যাপারে আরেকটা কথা বলে রাখি, যে এসবি এর জন্য আপনারা যেটা খুব, আমি এখন পর্যন্ত আমি যেটা প্রবলেম ফেস করতাম, আমি যখন মিড টার্ম দিয়েছি 2022-এর 24 জানুয়ারিতে, আমার সময় আমাকে এসবি এর জন্য আমাকে খুব আসলে কষ্ট করতে হয়েছে, খুব ধকল পোহাতে হয়েছে, এই কারণে আমাদের সময় আসলে এসবি এর জন্য স্পেসিফিক কোনো বই বাজারে ছিল না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, সরি, 2 নাম্বার ব্যাপার হচ্ছে এসবি এর জন্য মিড টার্মের এসবি এটা পার্ট 1-এর এসবি এর মতনও না, আবার একেবারে ইমার্সিভ এর মতনও না, মানে এটা কিন্তু একটু ডিফারেন্ট। কিছু এসবি সহজ হবে, কিছু এসবি দেখবেন এতই ডিফিকাল্ট যে আপনার এমআরসিপি হোল্ডাররাও অনেক সময় দেখা যায় যে ওই এসবি গুলো আসলে কভার করতে পারেন না, বা এমনও আছেন যে অনেকে মানে পরীক্ষা খারাপ হয়ে ফেল হয়ে গেছে। সুতরাং এসবি এটা ডিফারেন্ট, এর জন্য আমরা সাজেস্ট করি যে এই এই মুহূর্তে বর্তমানে আপনাদের বাংলা মিড থেকে একটা এসবি এর বই বের হয়েছে, এটা আপনারা চাইলে ফলো করতে পারেন শুরু থেকে, তাতে সুবিধা হবে। ওখানে আমরা বিসিপিএস এর স্ট্যান্ডার্ডনেস ওয়াইজ কিছু কোশ্চেন করা, এবং একই সাথে পাস টেস্ট থেকে কিছু ইন্সপায়ার্ড কোশ্চেন করা, লাইক বিসিপিএস, মানে মডিফাই করা আর কি, একেবারে হুবহু কপি পেস্ট আর হবে না, কিছুটা মডিফাই করা। তো ওই কোশ্চেনগুলো আমার মনে হয় আপনি যখন টপিক ওয়াইজ পড়ে যাবেন, একটা ডিজিজ পড়ে যাবেন, বা আপনি একটা চ্যাপ্টার শেষ করবেন, প্যারালালি আপনি যদি অসপি ইয়া বইটা, আর যে বাংলা মেড পাবলিকেশনস এর যে এসবিএ বইটা রিটেন 8, ওইটা থেকে আপনি সলভ করে ফেললেন, এবং সাথে সাথে আপনি জলিল স্যারের অসপি বইটা সলভ করে ফেললেন, তাহলে হবে কি আপনার একই সাথে রিটেন এবং বিএ দুইটাই আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা অসপি প্রিপারেশনটা কিভাবে নিব, অসপি এবং অসকি। আচ্ছা, তো অসপি এর জন্য তো আমরা আগেই বললাম যে চ্যাপ্টার ওয়াইজ আপনি অসপি সলভ করবেন, এবং আপনি চেষ্টা করবেন সাইমালটেনিয়াসলি করার, যেটা আমি শুরুতে আবার বললাম যে সাইমালটেনিয়াসলি করার চেষ্টা করবেন, মানে যখন আপনি যে চ্যাপ্টারটা পড়বেন সেই চ্যাপ্টারটা সাথে সাথে জলিল স্যারের বইটা শেষ করে ফেলবেন, এটাকে পেন্ডিং রেখে দেওয়ার দরকার নেই। এবং একই সাথে আপনি ডিউটি আওয়ারে, যাদের জুলাইতে পরীক্ষা, মানে এই সামনের সেশনের পরীক্ষা, তারা ডিউটি আওয়ারটাকে কাজে লাগাবেন। আমরা অনেক সময় ডিউটিতে বসে থাকি, বা আমাদের একটু সময় থাকে, রাউন্ডের আগে পরে কাজ কম থাকে, ওই সময় বসে বসে আপনি জলিল স্যারের যে পিডিএফ ভার্সনটা মোবাইলে পাওয়া যায়, শুধু কোশ্চেন গুলো দেখে আপনি নিজে নিজে অ্যান্সার লিখবেন। যে আপনি টার্গেট করেন যে আমি তো বাসায় কালকে এই 20টা অসপি পড়েছি, আজকে আমি না দেখে একটু লিখে প্র্যাকটিস করি, তাহলে অসপির জন্য আপনি যদি নিয়মিতভাবে চ্যাপ্টারের সাথে পড়ে যান আর সেলফ প্র্যাকটিসটা ডেইলি বেসিসে করেন, আমার মনে হয় মানে ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিপারেশন ফর অসপি। আচ্ছা, এখন আসেন অসপি অস্কির জন্য আমাদের আরো কিছু বই লাগবে। অসপির জন্য প্রথম বই আমি আগেই বলেছি, জলিল স্যারের বই, জলিল স্যারের বই, জলিল স্যারের বই। কিন্তু একই সাথে আমরা যেহেতু জানি আমাদের ইসিজি আছে, ইসিজির জন্য ইসিজি আব্দুল্লাহ স্যারের বইটা আপনারা রাখতে পারেন সাথে। অবশ্যই এক্সামিনেশনের জন্য ম্যাকলয়েডটা লাগবে, এবং রেডিওলজিটা যদি আপনাদের মানে জলিল স্যারের বই শেষ করার পরে, আমি আবার বলি যে জলিল স্যারের বইয়ে প্রায় অনেকগুলো আপনার মানে 100-এর মতন বা 50+ ইসিজি আছে, এবং অনেক এক্সরে আছে। এইগুলা শেষ করার পরেও যদি আপনার মনে হয় ইউ আর নট এনাফ কনফিডেন্ট, হ্যাঁ, তখন আপনি আব্দুল্লাহ স্যারের বইটা যারা শুরু থেকে যদি একটু একটু পড়েন, বিশেষ করে ইম্পর্টেন্ট ডিজিজ গুলা, এবং রেডিওলজি গুলো তো আমাদের সব দরকার নাই, ইম্পর্টেন্ট যেগুলো আমাদের বেশি পরীক্ষায় আসে, ক্লাস আপনাকে বলছে, ওগুলো আপনি একটু দেখেন। তাহলে এই দুটো বই আপনি প্যারালালি প্লাস মাইনাস রাখতে পারেন, ম্যাকলয়েড অবশ্যই সাথে রাখতে হবে ফর এক্সামিনেশন পারপাস। আরেকটা বই সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি এবং কাউন্সেলিং, এটা এটা আমি বলবো শুরু থেকেই কালেকশনে রাখতে, কারণ আপনারা একটা অসপি স্টেশন থাকবে যেটা হচ্ছে হিস্ট্রি, 2টা করে হিস্ট্রি থাকবে অসপি স্টেশনের মধ্যে। ওই হিস্ট্রি গুলো আপনার ডেভিডসনের বিভিন্ন আমাদের যে কজোলজি আছে, প্রায় 100+ কজোলজি আছে, এই কজোলজি গুলা থেকেই কোনো একটা হয়তো বলে আপনাকে বললো যে আপনার পেশেন্ট জাস্ট সাডেন শর্টেজ অফ ব্রেথ নিয়ে এসছে, আপনি হিস্ট্রি না শুরু করেন, বা অ্যাবডোমিনাল পেন নিয়ে এসছে, বা চেস্ট পেন নিয়ে এসছে, বা হেডেক নিয়ে এসছে, অথবা জয়েন্ট পেন নিয়ে এসছে, আপনি হিস্ট্রি নেন।
তো স্যারদের কাছে চেকলিস্ট থাকে এরকম বড় বড় হিস্ট্রি, হ্যাঁ, 40টা, 44, 45, ইভেন দো 46 পর্যন্ত হিস্ট্রি মানে কোশ্চেন করা যায়। সুতরাং এই যে 46টা কোশ্চেন আপনাকে যদি এখন আমি বসাই দিই, স্যার সামনে বসে দেখা যাবে যে 3 মিনিটের মধ্যে আপনার হিস্ট্রি না শেষ হয়ে যাবে। হয়তো বা 15টা কোশ্চেন করে আপনার মানে মাথায় আর আসবে না যে কি কোশ্চেন করব। সুতরাং ডেভিডসন পড়া এক জিনিস, ওইটাকে মনে রেখে ধারণ করে ওইটাকে আবার মাথা থেকে হিস্ট্রি আকারে কোশ্চেন আকারে বের করা কিন্তু ডিফারেন্ট জিনিস। তো এই জিনিসটার জন্য আমাদের একটা হিস্ট্রি এবং কাউন্সিলিং এর বই আছে। এটা শুরু থেকে কালেকশন করে পড়লে সুবিধাটা কি হয়, পরীক্ষার আগে আপনার চাপ পড়বে না। নিয়ম হচ্ছে আপনি যখন এসএলই পড়লেন, আপনি জাস্ট ঘুমানোর আগে আধা ঘন্টা বা 15-20 মিনিট সময় দিবেন। আপনি এই হিস্ট্রি কাউন্সিলিং এর বইটা খুলবেন যে এসএলই থেকে কি কি কাউন্সিলিং আছে বা কি কি হিস্ট্রি আছে। আমি জাস্ট এটা গল্প, এটা বাংলা বই, বাংলাতে লেখা হিস্ট্রি কাউন্সিলিং গুলা আপনি গল্পের মতন পড়ে জাস্ট ঘুমাই গেলেন, তাহলে হবে কি যখনই আপনি পড়ছেন রিটেনের সাথে সাথে আপনার এসবিএ, অসপি, এসএ কিউ একই সাথে হিস্ট্রিটা কভার হয়ে যাচ্ছে। শুধু যে আপনার এটা কভার হচ্ছে তা না, অনেক সময় আমরা রিটেনে অনেক সময় প্রশ্ন আসে যে অমুক ডিজিজ উইথ প্রেগনেন্সি আপনি কি করবেন, এক্সট্রা কি প্রিকশন নেবেন বা আপনি কি করবেন। এই জিনিসগুলো হিস্ট্রি বইটা কিন্তু আলাদা করে সুন্দর করে বলা থাকে, যার কারণে ওইটা আপনার ইফেক্টিভ হবে। তো এই বইটা মাস্ট লাগবে, এখন যদি নাও কিনেন পরবর্তীতে ডেফিনেটলি লাগবে, যে হিস্ট্রি কাউন্সিলিং এর বই, অসপি জলিল স্যারের বই। এই দুটো আমাদের অসপির জন্য মেন এবং এক্সামিনেশনের জন্য ম্যাকলাইট। এখন আসেন অসপিতে আপনাদের কি কি থাকতে পারে, এটা নিয়ে আপনাদের অনেকের কোয়েরি থাকে যে অসপিতে আমাদের কি কি পড়তে হয়। অসপিতে বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন ধরেন ইসিজি, এক্স রে, সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, সিটি স্ক্যান যে কোনো পার্ট, এমআরআই ব্রেন, ডাটা ইন্টারপ্রিটেশন, পিক্টোরিয়ালস, পেডিগ্রি। পেডিগ্রিটা ইউজুয়ালি আপনাদেরকে না দেওয়ার সম্ভাবনাই বেশি, এটা ফাইনালি একটু বেশি দেয়। এবিজি একটা থাকেই প্রতি বছর, এটা মাস্ট, হ্যাঁ। এছাড়া প্রসিডিউর স্টেশন, কাউন্সিলিং। খেয়াল করেন এই দুটো কিন্তু ফিক্সড, তার মানে অসপিতে এই দুইটা আপনার থাকবেই। বাকি 8টা স্টেশন আপনাকে হয়তো স্যাররা অ্যারেঞ্জ করবে, একটা ইসিজি, একটা এক্স রে, বা ধরেন একটা সিটি, একটা পিক্টোরিয়ালস, একটা এবিজি, হ্যাঁ, একটা ধরেন ডাটা ইন্টারপ্রিটেশন, এরকম করে করে স্যাররা চেঞ্জ দিবে। কিন্তু একটা প্রসিডিউর স্টেশন, একটা কাউন্সিলিং আপনার ফিক্সড। এছাড়া আরো থাকতে পারে এন্ডোস্কোপি, বেরিয়াম এনএমআর যে ছবি, রেডিওলজিক্যাল ছবি, ইলেকট্রোফরেসিসের ছবি, পিবিএফ এর ছবি দিয়ে দিবে, স্পাইরোমেট্রি, একটা ফান্ডাসের ছবি দিয়ে দিতে পারে, ক্যাডিওটাইপিং দিতে পারে। তো এগুলো সবই কিন্তু জলিল স্যারের বইতে আছে। সুতরাং এজন্যই বললাম যে জলিল স্যারের বই আপনাকে প্রথম থেকে পড়তেই হবে, এটার কোনো বিকল্প নাই। এবার আসেন অস্কি। অস্কিতে আমরা জানি যে হিস্ট্রি দুইটা, এক্সামিনেশন দুইটা এবং আইউই বা ব্রড কোশ্চেন একটা থাকে। এখন পড়বো কিভাবে, বেস্ট অফ স্টাডিটা কি, বেস্ট স্টাডি হচ্ছে সাইমালটেনিয়াসলি পড়া। সুতরাং এসবিএ, এসএ কিউ, অসপি এবং অস্কি, এই চারটা আপনাকে যখন যে টপিকটাই পড়বেন, আপনি যদি পালমোনারি এম্বোলিজম পড়েন, যে আমি এম্বোলিজমটা বই খুলে বসলাম, আপনি ডেভিডসনটা পড়েন, রিটেনের জন্য আগে পড়ে নিলেন, এরপরে আপনি একটু পড়ার সময় দেখবেন যে আপনার এসবি এর জন্য স্পেসিফিক চলে আসতেছে। যেমন একটা লাইন আছে আমাদের যে যখন আমরা এম্বোলিজমের পেশেন্টকে অ্যান্টি কোয়াগুলেশন দিতে পারবো না, হ্যাঁ, এমন যদি কোনো ইন্ডিকেশন থাকে, যেমন একটা পেশেন্টের জিআই ব্লিডিং নিয়ে আসছে, সাথে আবার এম্বোলিজমও আছে, আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট ব্লাডি ডায়রিয়া নিয়ে আসছে, ফ্লেয়ার আপ হয়েছে, আবার একই সাথে তার এম্বোলিজমও হয়েছে, তাকে আমি কি করব, তাকে তো আমি অ্যান্টিকোয়াগুলেশন দিতে পারবো না, তার ক্ষেত্রে স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, আমাকে ক্যাভাল ফিল্টারে চলে যেতে হবে। এই যে এসবি এর জন্য লাইনটা আপনি পড়লেন, এটা আপনি মার্ক করে রাখেন যেটা আমার এসবি। এবং আপনি রিটেনও পড়ে ফেললেন যে আমি স্টেপস অফ ম্যানেজমেন্ট চাইলে আমি কি কি লিখবো, হ্যাঁ, আমি ইনভেস্টিগেশন চাইলে আমি কি কি লিখবো। এগুলো ডেভিডসনে আছে, কিন্তু আপনাকে একটু গুছায় পড়তে হবে। একই সাথে আপনি চিন্তা করেন যে এই এম্বোলিজম থেকে আমাকে অস্পিতে কি দিতে পারে। অস্পিতে আমাকে একটা ইসিজি দিতে পারে, অস্পিতে আমাকে একটা সিনারিও দিয়ে এক্সরে দিতে পারে, অস্পিতে আমাকে একটা ডাটা ইন্টারপ্রিটেশন হিসেবে দিতে পারে, বা আমাকে একটা এমনিতে সিনারিও হিসেবে লিখে দিতে পারে, বা একটা এবিজি দিয়ে দিতে পারে, সিনারিও দিয়ে এবিজি দিতে পারে। তাহলে এখান থেকে আমার অস্পিতে কি আসতে পারে, এইখান থেকে আমার অস্কিতে কি আসতে পারে। এম্বোলিজমের একটা পেশেন্টকে আমাকে বলতে পারে আমাকে একটা হিস্ট্রি নেন, বা এম্বোলিজমের পেশেন্টকে আমি পরবর্তীতে কিভাবে কাউন্সেলিং করব, আমার কি করণীয়, মানে যেই টপিকটা আপনি পড়বেন সেটার সাথে সাথে এসবিএ কি হতে পারে, এসএ কিউ কি হতে পারে, অসপি কি হতে পারে, অসপি কি আসতে পারে। এটা যখন আপনি চিন্তা করে পড়তে থাকবেন, যখনই পড়বেন আপনার কোনো টপিক থেকে কিছু বাদ যাবে না। এবং দিন শেষে আপনার 6 মাস পরে যখন মেইন পরীক্ষায় আপনি অ্যাপিয়ার করতে পারবেন, এলিজিবল হবেন, তখন আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে না যে আমার তো এইটা বাকি, ওইটা বাকি, কি পড়বো কি দেখবো। আপনি দেখবেন যে আপনার রেসিডুয়াল দিয়ে আপনি পাশ করে আসতে পারবেন। সো ইফেক্টিভ ডেলিভারি টেকনিক, এটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আপনাকে মানে রেগুলারলি ক্লাসটা করার চেষ্টা করবেন। কারণ কি দেখেন আমরা তো এখন অনেক ব্যস্ত, ভীষণ ব্যস্ত, আমাদের ডিউটি আওয়ার থাকবে, আমাদের ফ্যামিলি টাইম থাকবে, এর মাঝে আসলে ডিউটি করে এসে ক্লাস করা এটা খুব কষ্ট। সুতরাং আপনি যদি একটা ক্লাস পিছিয়ে যান, দেখবেন আপনি আর সেটাকে ব্যালেন্স করার টাইম পাচ্ছেন না। সুতরাং ক্লাসটা রেগুলার করার চেষ্টা করবেন।
এবং আপনি চেষ্টা করবেন পরীক্ষা দেওয়ার। পরীক্ষার কোনো বিকল্প নাই। কেন দিতে বলি? কারণ দেখেন, আপনি লাস্ট পরীক্ষা দিয়েছেন এসবি এবং এমসিকিউর উপরে। এর আগে আপনি এমবিবিএস পাশ করার সময় যে লাস্ট আপনি রিটেন পরীক্ষা দিয়েছিলেন, আর কিন্তু আমরা কখনো রিটেন অ্যাপিয়ার করি নাই। সুতরাং এখন যদি আপনার হাতের ফ্লেক্সিবিলিটি একটা ইম্পর্টেন্ট, আপনার হাতের স্পিড একটা ইম্পর্টেন্ট, আপনার থিঙ্কিং প্রসেস একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপনি যখন রিটেন পরীক্ষাটা দিবেন, আপনি পড়ে গেছেন 6টা, দেখলে বলবেন হ্যাঁ আমি তো পারি, মনে আছে, কিন্তু লিখতে গেলে দেখবেন আপনার মনে নাই। সুতরাং এই জন্য পরীক্ষাটা এবং রিটেন কোশ্চেনের অনেক ভ্যারাইটি আছে। আপনারা যদি চান, আপনারা এখনকার সেশনের এই যে আমাদের মক হয়ে গেল আজকে, আপনি যদি চান দেখে দেখবেন, কোশ্চেন কালেক্ট করবেন, যে জেনেসিস আপনি যেহেতু রেগুলার ব্যাচে আছেন, আপনি অফিসে এসে বলবেন যে আমাকে আপনাদের লাস্ট সেশনের মকের কোশ্চেনগুলো একটু দেন, আমাকে একটু রিভিউর কোশ্চেনগুলো একটু দেখান। আপনি কোশ্চেন নেবেন, আপনি কোশ্চেনগুলো দেখবেন, যে আপনারা কিন্তু মাঝে মাঝে মনে হবে যে সব পড়ার পরেও পরীক্ষার্থীরা যখন এমন হয় যে 50টা খাতার মধ্যে 5টা পাস হয় না, তার মানে কিন্তু বুঝতে হবে যে লেখার প্যাটার্নটা আমরা এখনো অনেকেই রপ্ত করতে পারি নাই। সুতরাং এই জন্য আপনাকে ডেফিনেটলি পরীক্ষা দিতে হবে। আপনি যত জেনেসিসে পরীক্ষা দিবেন, পরীক্ষার দিনের ভীতি আপনার কমে যাবে। এবং এতটুকু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমি নিয়মিত পরীক্ষা দিতাম, এবং আমি পড়া হোক না হোক আমি রেসিডিউল দিয়ে হলেও পরীক্ষা দিতাম। এমনও হয়েছে বাসায় যে পড়ে তারপরে পরীক্ষা দিয়েছি, কোশ্চেন দেখে ফেলেছি, বাসায় যে পড়ে দেনে পরীক্ষা দিতে বসছি। এমনও হয়েছে সেন্টারে এসে দেখে দেখে মানে প্রশ্ন পড়লাম, বই খুলে বের করলাম, অ্যান্সার কি পড়ে সাথে সাথে লিখে ফেলছি। তারপরেও বলবো পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে আপনার আসলে ব্রেনের রিসেপ্টর খুলবে না, আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না পরীক্ষার সাথে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট। আর 3 নাম্বার হচ্ছে আপনাকে রিভিশন করতে হবে, হ্যাঁ, মাল্টিপল টাইম। আপনি যখন যখন সময় পাবেন রিভিশনে চলে যাবেন, কারণ নাহলে আপনি সময় পাবেন না, এবং দিন শেষে দেখবেন যে অনেক দিন পুরনো পড়া একদম বেমালুম ভুলে গেছেন। কারণ পড়ার কন্টেন্ট আসলে এখন অনেক, পার্ট 1 থেকে আমরা যদি চিন্তা করি, এখন 10 টাইমস লোডেড বেশি থাকবে। সুতরাং অনেক বেশি লোড, রিভিশনের জন্য আলাদা করে একটু টাইম দিবেন। আর ক্লিনিক্যালি যেটা আপনি রুগী দেখেন, আপনি চেষ্টা করবেন, আমরা যখন আস্তে আস্তে ক্লাসগুলোতে ঢুকে যাবেন, আপনি যখন দেখবেন যে হিস্ট্রিটা আমরা ক্লাসে বললাম, তা আপনি ওই জিনিসটা হিস্ট্রিটা পড়ে গেলেন, যে রাতে বইটা আপনি পড়লেন হিস্ট্রি টেকিং এর, চেষ্টা করবেন রুগীর সাথে, যে রুগীর সামনে বসে ওই কথাগুলোই আপনি রুগীর কাছ থেকে শোনা, যে আপনি কি সমস্যা নিয়ে আসছেন, যে হিস্ট্রিটা নেওয়ার কথা আমরা বইয়ে সুন্দর করে বলেছি, ওই হিস্ট্রিটা আপনি পেশেন্টের কাছে যেয়ে নিবেন। তাহলে হবে কি, পরীক্ষার আগে আপনাকে আর আলাদা করে এই জিনিসটা ইয়ে করা লাগবে না, যে আমি তো জীবনে কখনো হিস্ট্রি নিই নাই, এখন আমি কি জিজ্ঞেস করবো। আপনার একটা স্পন্টিনিয়াসলি চলে আসবে। হ্যাঁ, এটা একটা বডি ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু আসলে সবই খেয়াল করে। সুতরাং বেড সাইডে নিয়মিত আপনি রুগীকে যখন, আপনারা তো রুগী দেখেনি, প্রতিনিয়তই পেশেন্ট দেখছেন, ওই জিনিসটাই জাস্ট প্রসিডিউর ওয়াইজ একটু ম্যাকলোটা খুলে প্রসিডিউর ওয়াইজ করেন। তা নাহলে হবে কি, ওই পরীক্ষার 2-3 দিন আগে আসলে হাতের প্র্যাকটিস আর সারা বছরের প্র্যাকটিস স্যাররা এটা বুঝতে পারে দেখলে। তো এই জিনিসটা এখন অনেক বেশি ডিফিকাল্ট, স্যাররা আসলে অনেক খেয়াল করছেন, এই জন্য বলা। আর অবশ্যই আপনাকে অর্গানাইজ হইতে হবে, এবং আলটিমেটলি টপিক ওয়াইজ পড়তে হবে। হ্যাঁ, আপনি এসবি, অসপি এবং অসকি একসাথে থরলি একই সাথে পড়ে যাবেন। আর কি লাগবে পরীক্ষায় পাশের জন্য? আমাদের এই মিড টার্ম মেডিসিনকে ক্র্যাক করতে হলে আমাদের আর যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে গোল সেট করতে হবে। বিষয়টা এত সহজ না। যদি সহজ হতো তাহলে 35% মানুষ আসলে পাস করে না, আরো পাশের বেশি আসার কথা। সুতরাং মিড টার্মকে আসলে খুব একটা নেগলেক্ট করার সুযোগ নাই। এজন্য নাই, আপনি এখানে যদি ফেল করে যান, আপনার কিন্তু পরবর্তী ট্রেনিংটা পোস্টপন্ড হয়ে যাবে, হোল্ড হয়ে যাবে। যতদিন এটা পাস না করতে পারবেন, আপনার মনের দিক থেকে আপনি ফ্রিও হতে পারবেন না, আর যেখানে ক্যারি অন করবেন সেটা আপনি ওইখান থেকেও শিখতে পারবেন না, বা আপনি আসলে মনোযোগ দিয়ে ওই ট্রেনিংটাও করতে পারবেন না। সুতরাং আর অনারিয়ামও যদি আপনি ট্রেনিং না করেন, একটা সময় অনারিয়ামও পাবেন না। তো সবকিছু মিলে আসলে লাইফটা খুব দেখবেন যে কঠিন হয়ে যাবে। সুতরাং কঠিন করার দরকার নেই। আপনি যদি শুরু থেকে পড়েন, একটা মাইন্ডসেট করেন, একটা গোল রাখেন, একটা প্ল্যান করেন, ঠিক মতন কাজ করেন, হ্যাঁ, আপনি গুছায় কাজটা করেন, যেভাবে আমরা আপনাকে সাজেস্ট করছি, বা আমরা আপনাদেরকে প্রতিনিয়তই গাইডলাইন দিতে থাকবো, যাতে লেগে থাকেন, এবং আলটিমেটলি আপনি রিচ করবেনই ইনশাল্লাহ। গোল আপনার আসবে, আপনি গোলে রিচ করবেন। আর এই 2টা ছবি আপনাদের জন্য একটু আজকে দেখাতে চাই। সেটা হচ্ছে, আমার বাম পাশের ছবিটা হচ্ছে যে সাকসেস অনেকগুলা ফেইলুরের পরে, আর ডান পাশের ছবিটা হচ্ছে জাস্ট এই পার থেকে আপনি ওপারে চলে যাবেন। এখন ডিসিশন আপনাদের, যে আমরা কি আসলে অনেকগুলা ফেইলের পরে সাকসেসে যাব? অবশ্যই ফেইলের পর তো সাকসেস হবেই, কিন্তু আমরা চাই না যে মিড টার্মের ক্ষেত্রে, বিশেষ করে মিড টার্মের ক্ষেত্রে অনেকগুলা ফেইলুর জমার পরে সাকসেস আসুক। কারণ এখানে ওই যে বললাম, আমাদের অনেক কিছু এখানে এটার সাথে অনেক কিছু রিলেটেড, আমাদের ফ্যামিলি লাইফ রান করা, আমাদের পরবর্তী ট্রেনিং রান করা, আমাদের প্রোটোকলের ব্যাপার থাকবে, থিসিসের প্রোটোকলের ব্যাপার থাকবে। তো সবকিছু মিলে আসলে খুব ক্লামজি হয়ে যাবে, অনেক বেশি আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। সেই জন্য মিড টার্মের ক্ষেত্রে চেষ্টা করবেন আমার ডান দিকের ছবিটাই ফলো করতে,
যেন আপনি এক লাফে ইনশাল্লাহ এমন জোরে একটা লাফ আপনাকে দিতে হবে, সেজন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে অনেক পেছন থেকে, অনেক ডিপলি, অনেক সুন্দর করে গুছায়ে। তাহলে আপনি একটা বড় জাম্প করতে পারবেন। আর যদি চিন্তা করেন যে আপনি শ্যালো প্রিপারেশন নেবেন কোন রকম, তাহলেও যে দেখা যাবে জাম্পের মাঝখানেই পড়ে যেতে হবে। হ্যাঁ, যেটা অবশ্যই বিসিপিএস সবসময় একটা কথা মনে রাখবেন যে বিসিপিএস কোয়ালিটির ব্যাপারে এক ইঞ্চিও ছাড় দিবে না। কোয়ালিটি একটা মিনিমাম লেভেলে না গেলে আপনি পাস করতে পারবেন না এখানে আসলে। আর এর কোনো মানে ব্যতিক্রম নাই। হ্যাঁ, সেজন্যই আসলে স্লো প্রোগ্রেস ইজ দ্য বেস্ট প্রোগ্রেস। আপনারা এখন ওই লাস্ট মুহূর্তে খরগোশের দৌড় না দৌড়ায় সময় থাকতে আপনারা গুছায় একটু একটু করে প্রিপারেশন নেন। আর বিগত বছর যারা পাশ করে আসছে তাদের কাছ থেকেও যদি আপনারা অ্যাডভাইস মানে নেন বা শুনেন, তাহলে আশা করি আরো ক্লিয়ার হবেন যে আজকে যে কথাগুলো বললাম এগুলা আসলে বলার জন্য বলা না, এটা রিয়েলিটিটাই বললাম। তো এভরি স্মল স্টেপস এভরি ডে। আপনি ওই একদিনে 10টা সিঁড়ি ওঠার দরকার নাই, আপনি একটু একটু করে প্রতিদিন ওঠেন, দিন শেষে দেখবেন 6 মাস পরে যে আপনার কিভাবে যেন সবকিছু একই সাথে সাইমালটেনিয়াসলি কভার হয়ে যাবে। সো ফাইনালি আমরা যখনই একটা জায়গায় রিচ করতে যাই আমাদেরকে অনেক সাকসেস পেতে হলে অনেক কষ্ট করতে হয়। সুতরাং যারা এখন পর্যন্ত যারা পাশ করে আসছে আমরা শুধু তাদের উপরে সাকসেসটাই দেখি, সুন্দর ঘন সবুজ বন, কিন্তু এর নিচে যে অনেক বড় অনেক কষ্টগুলো আছে এই আইসবার্গের মতন আমরা এই জিনিসগুলো দেখি না, এগুলা পরে ভুলে যাই। কিন্তু এগুলা প্রত্যেকেরই আমরা পার করে আসছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমরা এই স্যাক্রিফাইস গুলা পার করেই আজকে মিটাম পার হয়ে আসছি। সুতরাং আপনাদেরকেও একই পথে হাঁটতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই। তো আপনাদেরকে মাইন্ডসেট করতে হবে, স্ট্র্যাটেজিটা বুঝতে হবে এবং কনসিস্টেন্সি রাখতে হবে। ফাইনালি এই তিনটা কথাই আজকের দিনে আমার সেশনের লাস্ট তিনটা কথা। মাইন্ডসেট করতে হবে আপনাকে যে না আমাকে যেভাবেই হোক সবকিছু ছেড়ে ছুড়ে এবার পড়তেই হবে। 2 নম্বর আপনার বিসিপিএস এর যে স্ট্র্যাটেজিটা আমাদের কি পড়নীয় পড়তে হবে কি করণীয় আমরা গাইড করব, এবং আপনাকে নিয়মিত পড়তে হবে। ওই আজকে 5 ঘন্টা পড়লাম আর কালকে ঘুরতে চলে গেলাম একদমই পড়লাম না, এটা করলে আসলে একটু লস হয়ে যাবে। আপনাকে মিনিমাম প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কনসিস্টেন্সি আপনাকে দিতেই হবে, এটা হচ্ছে মিনিমাম। আর স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আপনাকে দৈনিক পড়তে হবে। তারপরেও ডিপেন্ড অন এক একজনের পড়ার ক্যাপাসিটি এক এক রকম। সো আমার পক্ষ থেকে হাউ টু ক্র্যাক মিড টার্ম মেডিসিন আপনাদের জন্য এতটুকুই বলা ছিল। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আনমিউট করে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি ডাক্তার শতাব্দী বলছি। আপু আমার জানার ছিল যে আপনি যে বাংলা মেড পাবলিকেশনের এসবিএ বুকের কথা বললেন রিটেন এইড, এছাড়া মানে জেনেসিসের কোনো প্রিভিয়াস কোশ্চেন এসবিএ বা এসএকিউর জন্য মানে আছে কিনা আপু? আচ্ছা, ওইটাতে আপু অলরেডি আপনার এসবিএ আছে, এবং এসবিএ গুলো আসলে এগুলো পাবলিক করা যাবে না, কারণ ওখানে বিসিপিএস এর এসবিএ তো আমরা হাতে পাই না। ওটা আমরা জাস্ট শুনি যে এটা আসছে এটা আসছে, যেটা হয় আমাদের মিডিয়াতে এমনি ঘুরে। তো ওইখান থেকে কালেকশনের অবশ্যই কোশ্চেন আছে, কিন্তু সেটা ডিমার্ক করা নাই যেটা বিসিপিএস এ আসছে। সুতরাং আপনি যদি ওই বইটা সলভ করেন এসবিএ এর জন্য, অবভিয়াসলি আপনার বিসিপিএস এর কোশ্চেন সলভ এর মধ্যে হয়ে যাবে। কিন্তু কোনটা যে বিসিপিএস এর ওটা পার্টিকুলারলি এসবিএ এর ক্ষেত্রে লিখে দেওয়া নাই। এটা লিখে দেওয়া নাই কারণ আপনারাও জানেন যে এটা তো আর লিখে দেওয়া যাবে না, এটা তো আর আমরা হাতে পাই না, এটা তো এভিডেন্স থেকে যাবে, এটা তো স্যারদের পর্যন্ত নেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই বইয়ের মধ্যে রিটেনের বিগত 5 বছরের যত রিটেন কোশ্চেন আসছে সবগুলো সলভ দেয়া আছে। এটা একটা সুবিধা। আপনি যখনই একটা সেশন নিয়ে বসবেন আপনি দেখবেন একসাথে আপনার 20টা কোশ্চেন সলভ হয়ে গেছে, বেশি সময় লাগবে না, ওখানে ইয়া দেওয়া আছে। আর তৃতীয় সুবিধা হচ্ছে আপনার ওই বইয়ের মধ্যে আপনি যে একটা টপিক পড়লেন বা ধরেন আপনি পুরো ডিভিশনটা পড়া হয়ে গেল, আপনি ফর এক্সাম্পল আপনি জেনেসিসে নাই, এমন অনেকেই আছে, আপনি একটু মডেল টেস্ট দিতে চাচ্ছেন যে দেখি না জেনেসিসের মডেল টেস্ট কেমন হয়। সবাই শুনি অনেক কঠিন হয়, অনেক স্ট্যান্ডার্ড হয়, বিসিপিএস এর থেকেও কঠিন হয়। তো এই যে রিমর্ক গুলো সত্য কিনা, ওখানে 2টা মডেল টেস্টের কোশ্চেন দেওয়া আছে। 4 নম্বর হচ্ছে আপনি রিটেন যে পড়লেন, আমরা তো রিটেনের জন্য মেইন ফোকাস হচ্ছে জেনেসিসের রিটেন পরীক্ষাগুলো অবশ্যই দিতে হবে আপনাকে, নাহলে আপনি ভ্যারিয়েশন বুঝতে পারবেন না। হ্যাঁ, একদম ফাইনাল মকেজের প্রশ্ন আর জেনেসিসের ক্লাস টেস্টের রিটেন কোশ্চেন কিন্তু ডিফার করবে। সুতরাং আমরা কিন্তু আপনাদেরকে একেবারে মানে কি বলে ছোট থেকে আস্তে আস্তে উপরে নিয়ে যাব, মানে সহজ সহজ কোশ্চেন থেকে আপনাদেরকে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ একটা কঠিনের লেভেলে নিয়ে যাব, যেন আপনারা যে কোনো লেভেলের কোশ্চেন আনসার করতে পারেন। এখন কেউ যদি বলেন যে আপু আমি মডেল টেস্ট দিব আর রিভিউ দিব কিন্তু ক্লাস টেস্ট দিব না, তাহলে আপনি তো সরাসরি ক্লাস 1-এ
ঢুকছেন আর সরাসরি ম্যাট্রিক মানে এসএসসি দিতে যাচ্ছেন, তো সেটার সুযোগ আসলে নাই, সেটা না করাটাই বেটার। সুতরাং আপনি চেষ্টা করেন যে ক্লাস 1 2 3 4 5 6 পড়ে দেন আপনি এসএসসি অ্যাপিয়ার কর। তো ওইখানে আপনার ওই আমাদের রিটেনের জন্যও এক্সট্রা করে অ্যারাউন্ড 100+ কোশ্চেন দেওয়া আছে, যে আপনি বাসায় বসে কিছু প্র্যাকটিস করতে পারবেন। যে আপনি একটা টপিক ধরেন আপনি পড়লেন, আপনি নিউমোনিয়া মানে রেসপিরেটরি সিস্টেম পড়লেন, তো রেসপিরেটরি সিস্টেম থেকে আপনি 10টা বা 7টা কোশ্চেন আপনি দেখবেন রিটেনের, যে কি কি প্রশ্ন আসতে পারে, বা আপনি নিজে একটু লেখার চেষ্টা করলেন, ওইরকম স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। তো আমার মনে হয় বইটা আপনার জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ শতাব্দী। আর আর কোনো ভাই আপু কেন কারো কিছু জানার বা কেউ কিছু বলতে চান? এখন যদিও আপনাদের আসলে অনেক প্রশ্ন আসবে না, পড়া শুরু করলেই প্রশ্ন আসবে, আপনারা শুরু করেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুরু করাটা, হ্যাঁ একবার শুরু করেন, শুরু করলে দেখবেন যে চলে আসবে স্পিড। আর জেনেসিস আপনাদের পেছনে সবসময় থাকবে, আঠার মতন লেগে থাকবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন মাঝে মাঝে যে এত মানে পড়ার কথা বলে কেন, বলে এত খোঁজ খবর কেন রাখে, আপনাদেরকে ফোনও দেওয়া হবে পরীক্ষা না দিলে। সুতরাং মানে কেউ আসেন নাই পরীক্ষা দিতে, আসলাম না মানে জাস্ট ভর্তি হয়ে গেছেন, তার মানে আপনার আমাদের এখন লাইবিলিটি। সুতরাং এটা আমাদের রেসপন্সিবিলিটি, এই দিক থেকে জেনেসিস ডেফিনেটলি ব্যতিক্রম। সুতরাং আগেই আপনাদেরকে বলে রাখা যে এটা নিয়ে মন খারাপ করা যাবে না, যে কেন এত বারবার ফোন দিচ্ছেন, পরীক্ষা দিলেও আপনাকে আমরা খোঁজ নিব, পরীক্ষা না দিলেও আমরা খোঁজ নিব। সুতরাং চেষ্টা করবেন জেনেসিসের সাথে সবসময় ট্যাগ থাকার, অ্যাটাচ থাকার, এবং গ্রুপে অ্যাক্টিভ থাকার। তাহলে হবে কি, আপনি যখন কোনো কিছু কনফিউশন হবে আপনি গ্রুপে আলোচনা করতে পারবেন, গ্রুপে আপনি এটা আপনি যে কোনো সময় গ্রুপে সবসময় দেখবেন কেউ না কেউ অ্যান্সার করবে। আপনি যদি কোনো একটা কিছু নিয়ে গ্রুপে মেনশন করেন যেটা আপনি বুঝেন নাই, বা আপনি পড়ার পর আপনার যে একটা কনফিউশন বা একটা কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে আপনার মনে হলো, এবং অনেক সময় হয় কি আপনার কলিগরাই আপনাকে হেল্প করবে। সুতরাং এই যে মানে একটা জায়গায় আপনারা ইয়া হয়ে যান না, আইসোলেটেড না হয়ে থেকে সবার সাথে কমিউনিকেট করার পর চেষ্টা করেন। কারণ যত কমিউনিকেট করে পড়বেন দেখবেন যে আপনি হয়তো একটা জিনিস জানতেন না, আরেকজন জানে, আপনি যা শুনে শুনেই শিখে ফেললেন। তো এখন তো আসলে আমাদের ওই সময় নাই, ওই বয়সও নাই যে আমি একবারে বাসায় যে সবকিছুই পড়ে শিখবো, এরকম না। আপনাকে সব দিক থেকেই নলেজটা নিতে হবে। কোন একটা গ্র্যান্ড রাউন্ডে, কোন একটা স্যারের রাউন্ডেও দেখবেন এমন একটা কথা শুনে ফেলছেন যেটা আপনাকে পরীক্ষার দিন জিজ্ঞেস করলো। সুতরাং এটা আসলে আমাদের একটা ওই যে সাইমালটেনিয়াস পড়াশোনা, সবকিছুই প্যারালালি করতে হবে। আর ইনশাল্লাহ যদি নিয়মিত জাস্ট ক্লাসটা করে পরীক্ষাটা দেন আপনি, ডে বাই ডে আপনার দেখবেন যে ইয়া চলে আসবে। আর অনেক প্রশ্ন আসবে তখন ইনশাল্লাহ, ক্লাসে তো সবাই থাকবে ইনশাল্লাহ, তখন কারো কোনো প্রশ্ন থাকলে দেখা হবে বা উত্তর দেওয়া হবে। আচ্ছা, এই পর্যায়ে আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সেশনটা শেষ করে দিব, যদি কারো কোনো প্রশ্ন না থাকে। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন নাই ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।